আমি ধরো যখন গান করতে আসি, তো তখন আমার এই নামের উদ্বোধ আচরণ হয়। আমার জিনিসটা যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ধরো ঢাকায় আসি, তো ইউনিভার্সিটি লেভেলে আমার তাবিজ একটা গান অনেক ফেমাস ছিল চিটং ইউনিভার্সিটিতে আমি যখন পড়তাম। তো যখন ঢাকায় আসলাম তো চিন্তা করলাম যে কিছু কিছু ফ্রেন্ড আমাকে, যেহেতু আমার ওই তাবিজ গানের কারণে আমাকে তাবিজ হিসেবে চিনে, তো যদি ধরো এখন শুধু ফারুক বলি তো হয়তো অনেকে আমাকে চিনবে না। তো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলো যেন আমাকে চিনতে পারে, এই জন্য আমার ওই গানটা যেহেতু এতটা ফেমাস ছিল, তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার নামের সাথে যদি আমি তাবিজ শব্দটা যোগ করে দেই তাহলে নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে বা অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যেতে পারে। তো এইটাই ঘটেছে আমার জীবনে। এখন সেই জায়গা থেকে ধরো ফারুকের সাথে যখন তাবিজ যোগ হয়ে গেল, এখন তাবিজ ফারুক এটা আমার নাউন হয়ে গেছে। তো আমার ফার্স্ট অ্যালবামের নামে ছিল তাবিজ, যেটা নুরুল ইসলাম আল আজাদ ভাই প্রডিউস করেছেন। তো সেই অ্যালবামে আমার তাবিজ অ্যালবামে আমার নামে ছিল তাবিজ ফারুক। সেখান থেকে আমি আজ অবধি তাবিজ ফারুক হিসেবে আছি। মেইনলি এখন এই গানটার উদ্দেশ্যে যেটা মানুষ স্বাভাবিকভাবে যেটা বুঝে, গানটা কিন্তু আমি আসলে মর্মার্থক এইটা বুঝাতে চাই না, এটা ব্যাক হ্যান্ড দ্য স্কিন এইটা ছিল না। মেইনলি জিনিসটা হচ্ছে ধরো আমার এই একটা স্বাধীন দেশে আমরা যখন স্বাধীনভাবে বসবাস করি, যেমন তোমার বেলা আমার বেলা, বাংলাদেশের সবার ক্ষেত্রে আমি একই কথা বলছি, আমাদের দেশে ধরো ছেলেমেয়েরা এখনও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। ব্যক্তিগত জীবনে ধরো আমরা এখনও পরাধীনভাবে আছি। কেমন ধরো আমার একটা বোন রাতের 1টা বা 12টায় 10টায় অনেক সময় স্কুল কলেজ থেকে বাসায় ফিরবে বা মার্কেট থেকে বাসায় যাবে, আমরা একটা টেনশানে থাকি। তারপর ধরো আমার আপন বাবা, চাচা, খালা, খালু, যে যাই হোক, যে হোয়াট এভার, ওরা যদি তাদের পেনশনের টাকা দিয়ে, রিটায়ার্ডের টাকা দিয়ে যদি একটা বাড়িও করতে যায়, সেখানে ধরো চাঁদা ছাড়া বাড়ি হয় না। তারপর ধরো আমাদের যেই দেশে রাজাকার ধরো পতাকা নিয়ে চলে, অথচ আমি বহু মুক্তিযুদ্ধকে আমি দেখেছি ভিক্ষা করতে। তো সেই জায়গায় আমার ওই ক্ষোভ থেকে আমি মূলত ভালোবাসার গোষ্ঠী গিলেইছি, যে আমার এই দেশে ভালোবাসার জন্য যে এই দেশটার মানুষ স্বাধীন করেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই দেশে আমরা কি পেলাম, এই কষ্টটা থেকে মূলত আমার এই ভালোবাসার গোষ্ঠী গিলেই আমার এই মেসেজটা দেওয়া। কারণ এই ভালোবাসার গোষ্ঠীগুলোর প্রতিটা ওয়ার্ড দেখো, ভালোবাসার গোষ্ঠীগুলো ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসা অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নিলাম দরের পোশাক পরেছে। এখন এটা ব্যক্তি জীবনেও যদি টানো, তোমার কর্মজীবনেও যদি টানো, একটা ছেলে ইউনিভার্সিটি লেভেল শেষ করে সে দেখবে যে ঘুষের জন্য চাকরি পায় না। একটা ভালো জায়গায় তুমি একটা জব করতে যাবা, সেখানেও তোমাকে বসের উল্টাপাল্টা রিকমেন্ডেশন তোমাকে মেনটেন করে তোমার চাকরি করতে হয়। তো এই স্বাধীন দেশে আমরা আসলে স্বাধীন নেই। এই কষ্টগুলো থেকে আমার মূলত এই ভালোবাসার গোষ্ঠী গেলে, এটা হচ্ছে মেইনলি ইতিহাস। তারপরে আবার সব হৃদয় গঠিত যে ব্যাপারটা, আমাদের ছেলেমেয়েরা কী পরিমাণ কষ্ট করে এই বাংলাদেশে। যখন একটা ছেলে মাস্টার ডিগ্রি বা MA BA পাশ করে, সে মিনিমাম চাকরি পেতে হলে তার মিনিমাম 2-3টা বছর তাকে পরিশ্রম করতে হয়, ঘাটতে হয়। কিন্তু ওই টাইমে মেয়েরা আর 2টা বছর 3টা বছর ওয়েট করতে চায় না। যখনই ওর কোনো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বিদেশ থেকে ফেরত আসে, আসার পরে যখন প্রেমের প্রস্তাব দেয় বা চাকুরিজীবী কোনো ছেলে যদি ওদেরকে অফার করে, তাহলে তারা রাজি হয়ে যায়। কারণ আমাদের দেশে মেয়েরা এখনও স্যাক্রিফাইজিং জিনিসটা শিখে নাই। এই জন্য ওরা তৈরি হাজব্যান্ড চায়, তৈরি ভালোবাসা চায়, তৈরি গাড়ি বাড়ি চায়। এটা হচ্ছে আমাদের সিচুয়েশান, বর্তমান সিচুয়েশান। তো এই জন্য হয়তো এখন 2024 আমার এই গানটা অনেকের কাছে হয়তো ভালো লাগছে, ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নেই। আসলে ভালোবাসার ঘৃণাটা তো দুরকম হয় সংসারে। এক হচ্ছে যদি তোমার মনের মানুষ তোমাকে যদি ভালো না বাসে, এটা একটা। আর যদি রাষ্ট্রীয় সামাজিক, তুমি যে সমাজে বসবাস করো, অনেকগুলো দায়বদ্ধতায় কিন্তু ভালোবাসার মূল সৃষ্টি। তুমি প্রথম ভালোবাসা দেখো আমরা পরিবার থেকে পাই, তারপর সামাজিকভাবে, তারপর তোমার রাষ্ট্রীয়ভাবে। তা আমার ক্ষোভ ওই জায়গায় না, আমার ক্ষোভ হচ্ছে আমরা যে ভালোবাসাটাকে আমরা বুঝি, আমরা এই হালাল ভালোবাসাটা আসলে আমরা কোথাও পাই না। কারণ দেখো, তুমি মাছ বাজারে মাছ কিনতে যাবা, ওখানে ভেজাল। শিশুদের দুধ কিনতে যাবা, সেখানে ভেজাল। তুমি ধান, চাল, গম, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন যেই সেক্টরটায় যাও, তুমি খাঁটি কোনো জিনিস পাবা না সচরাচর। ভালোবাসার হৃদয়ের ব্যাপারটা তোমাকে বাদে দিলাম। তো কার এই জায়গায় ঘৃণা না লাগবে? এই জন্য আমার মেইন টপিকসটাই হচ্ছে
আমাদের এই ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি সেই ভালোবাসা এই ভালোবাসা না। ভালোবাসার হালাল ভালোবাসার জয় হোক, এটা আমি সবসময় চাই। এই হচ্ছে আমার ঘৃণা, যে জায়গাগুলো মানুষের ভেজাল মিশ্রিত করে। সর্বপ্রথম যেখানেই যাই, ধরো এবার যার বয়স 80 বছর হলেও যার বয়স 16 বছর 10 বছর সেও ভালোবাসার গোষ্ঠী গিলেই শুনতে চায়, কারণ এটা তারা প্রতিনিয়ত পদে পদে এটা প্রতারিত হচ্ছে এবং বুঝতে চাচ্ছে। আর আমার মায়ের একটা গান আছে, ওই গানটা অনেকে শুনতে চায়। তারপর ধরো আমার যে বিখ্যাত যে এই নায়িকার নাম ফাহিমা, তো ফাহিমা জীবনে সবার ক্যারেক্টারেই আছে ভালোবাসার মানুষ। হয়তো আর কেউ রহিমা, কেউ এই ফাতেমা, তারপরে কেউ ধরো কুলসুমা, XYZ, কিন্তু সবার ভালোবাসার একটা মানুষে থাকে। হয়তো আমার ওই ফাহিমাকে দিয়ে হয়তো ওরা ওদের ভালোবাসার মানুষটাকে হিসেব করে, তো ফাহিমা গানটার হিসেবও থাকে। ফাহিমাটা গান ছিল এরকম: বৃক্ষে গজব না পড়ে পরে যেন তোর উপরে, ফাহিমা ফাহিমা ও ফাহিমা, বিশ্ব হারামি তুমি জানো না। বৃক্ষে গজব না পড়ে পরে যেন তোর উপরে, সাগরে গজব না পড়ে পরে যেন তোর উপরে, আজের সাথে কালোর সাথে ঘুরো তুমি প্রতিদিন, আজের বুকে কালোর বুকে শুয়ে স্বপ্ন দেখাও রঙিন। ফাহিমা ফাহিমা ও ফাহিমা, তুমি বিশ্ব হারামি নিজে জানো না। ও ফাহিমা ফাহিমা ও ফাহিমা, তুমি বিশ্ব হারামি নিজে জানো না। আমি মূলত যখন কলেজে পড়ি, ভিক্টোরিয়া কলেজে 95-এ, তখন আমি নৌবাহিনীতে আমার ফার্স্ট আমি সিলেক্টেড হই। তো পরে আমি আমার ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই আমি নৌবাহিনীতে টিকেছি, এখন নৌবাহিনীর জব করব কি না। তো ভাই আমারও বললো যে দেখো, জীবনটা যদি তুমি শুধু এই সাগরে সাগরে এইভাবে কাটাও, হয়তো তোমার একটা জীবন একটা মোমেন্টে গাড়ি বাড়ি এই হবে, একটু চিন্তা করে দেখো। তো আমি একদিন চিন্তা করলাম যে আসলে জীবনটা তো মনে হয় এই ছোটো পরিসরের জন্য না। তো পরে আমি জীবনে চিন্তা করলাম যে আমি এমন একটা কিছু করব যেটা আমি মানুষের ভালোবাসাও পাবো এবং সম্মানের সহিত আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। তো আমার আম্মা যখন মারা যান, তখন থেকে আমি ডিসাইড করেছিলাম যে আমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমার এই দেশের জন্য একটা কিছু করব। তো সেই জায়গা থেকে আমি ছোটোকাল থেকে আমি গান করতাম। আমি গানটা আমার বন্ধুবান্ধব অনেক পছন্দ করতো। এবং আমার একটা মামি ছিলেন, উনি এখনও জীবিত আছেন। উনি আমাকে একদিন বলে যে তাবিজ তুমি, তখন আমি ফারুক ছিলাম, আমি তাবিজ ছিলাম না, যে তুমি গান করো, গান করলে ভালো করবা। তো আমাকে মামি প্রথম ওনার মনে আছে আমার যে স্বর্ণের গলার চেইন আমাদের এলাকায় বন্ধক দিয়ে আমাকে কিছু টাকা দেয়। তো তখন তো আমি ছোট মানুষ, ওরকম মাত্র ঢাকা আসলাম, আমি গান করলাম। এরপর তো আমার জীবনের হিস্ট্রি অনেক হয়তো জানেন। তো ওই মামির অনুপ্রেরণাটা আমার কাজ করেছে। তারপরে আমার বন্ধু বান্ধবেরা আমার গান খুব পছন্দ করতো। এর মাঝে একটা মজার ঘটনা হচ্ছে, আমাদের এলাকায় আমাদের এখন যে রেলমন্ত্রী ছিলেন সাবেক, উনি একবার এলাকায় গিয়েছিলেন। এলাকায় তখন ঢাকা থেকে এবং কুমিল্লা থেকে ব্যান্ড পার্টি গিয়েছিল। তো তখন আমাকে জোর করে ওই ওনার স্টেজে তুলে দেয়। তো তুলে দেওয়ার পর আমি দুটো গান করেছিলাম, দুটো গানে আমার লেখা ছিল এবং আমি এতটা জনপ্রিয়তা পাইছি ওই স্টেজের মধ্যে। পরে ওয়ান মোর শুধু বারবার বলতেছে। তো তখন আই হ্যাভ ডিসাইডেড আই উইল বি সিঙ্গিং এ সং ফর মাই লাইফ। ওখান থেকে আমার ডিসিশন নেওয়া। এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়। ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করবো তোরে, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করবো তোরে, চিরকুমারী রবে বিয়ে হবে না। আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি।
ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, নকশি করা রুমাল দেব সাথে গোলাপ ফুল, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি। আমাদের যে এই ধরনের যারা নতুন প্রজন্মের যারা আর্টিস্ট আছেন, আমি সবাইদেরকে একটাই কথা বলবো, আপনারা কাভার সং করবেন না কখনোই। যেটা আপনি হচ্ছে কাভার সং করলে হয় কি, আপনি অন্য একটা সন্তানকে লালন করলেন, লালন করে আপনি কিন্তু আপনাকে আর এস্টাবলিশ করতে পারলেন না। এই জন্য যত কষ্টই হোক নিজের একটা মৌলিক গানকে যত্ন করবেন। কারণ আপনি এন্দ্রদার একটা গান করলেন, মানুষ ওই এন্দ্রদাকেই মনে করবে। আপনি আসিফ ভাইয়ের একটা গান করলেন, আসিফ খানকেই মানুষ মনে করবে। আপনি জেমস ভাইয়ের একটা গান করলেন, আয়ুব বাচ্চুর একটা গান করলেন, ওটাই মানুষ মনে রাখবে, শুধু আপনি ওটা পলিশ করলেন। এতে হয় কি, নতুন আর্টিস্ট হিসেবে আপনি আত্মপ্রকাশ করতে অনেক সময় লাগবে। এই জন্য কষ্ট করে হলেও নতুন প্রজন্মের আমি সবাইকে বলবো, ছোট্ট করে হলেও নিজের কেরিয়ারটাকে একটু বিল্ড আপ করেন, ডে বাই ডে যত্ন করেন, দেখবেন যে একদিন ছোট গাছটাই বৃক্ষ হয়ে যায়। আর যদি আপনি শুধু বৃক্ষের কাঠ দিয়ে আপনি ফার্নিচার তৈরি করেন, কখনো আপনি মৌলিকত্ব পাবেন না। তো আমার কাছে মনে হয় অন্যের গান গাওয়া ঘরের ফার্নিচারের মতো, কাঠ আরেকজনের, মিস্ত্রি আরেকজনের, আপনি শুধু ওখানে বসছেন, তো এতে আপনি বেশি দিন লাস্টিং করবেন না। নতুন প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ, যত কষ্টই হোক নিজের একটা দুটা মৌলিক গানকে মানুষ করেন, বিভিন্ন জায়গায় গান, দেখবেন যে আপনি সাথে সাথে আপনিও পরিচিতি লাভ করবে, আপনার গানটাও পরিচিতি লাভ করবে। নোবেল ভাইকে আমি সম্মানের সহিত বলছি, মানুষের জীবনে দুটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এক হচ্ছে তার ব্যক্তি জীবন, আর হচ্ছে তার চালচলন। ব্যক্তি জীবনের মধ্যে চালচলনটা পড়ে। তারপর হচ্ছে আপনি যদি কাউকে সম্মান করতে শিখেন, আপনি সম্মান পাবেন। জীবনটা হচ্ছে একটা আয়নার মতো, আপনি আয়নায় আপনি প্রতিবিম্ব যেরকম দেখতে পান, প্রতিটা স্টেপ আপনি যদি বাসার কাজের লোকের প্রতি আপনি যদি সহানুভূতি দেখান, সে দেখবেন যে আপনাকে ফিডব্যাক দিবে। তো জি বাংলার এই রয়্যালিটি শোতে নোবেল ভাই যেই সম্মান অর্জন করেছেন, উনি যখনই জেমস ভাইকে নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলা শুরু করলেন, বা ওপেন স্টেজে কিছু উল্টা পাল্টা আচরণ শুরু করলেন, মাস পিপল, সাধারণ মানুষ কিন্তু এটা দেখে অভ্যস্ত না। আমরা যখন মেকআপ করি, অনেক খারাপ আর্টিস্টও মেকআপের দ্বারা আমাদের সুন্দর হয়ে যায়। তো আমাদের আর্টিস্টগুলা হচ্ছে এইরকম, আপনি যাই করেন ব্যাকহ্যান্ডে আপনি খারাপ করেন আর ভালো করেন, এটা কখনো ওপেন প্লেস এটা করা উচিত না। তো আমি কিছু কিছু জায়গায় এই নোবেল ভাইয়ের এইরকম কিছু কর্মকাণ্ড আমি দেখেছি, যেটা মাস পিপল ওনাকে ধিক্কার জানিয়েছে। তো আমি এরকম নোবেল ভাইয়ের উদ্দেশ্যে অন্যান্য আর্টিস্টদেরকেও বলবো, আপনারা কখনোই এই ধরনের আচরণ করবেন না, এবং গুণীদেরকে আপনি সম্মান করতে শিখবেন, পৃথিবী আপনাকে সম্মান করবে। আচ্ছা, ভাইরাল শব্দটা যদি আপনার আমি বলি, ভাইরাল শব্দটা হচ্ছে সময়ের জ্বর। সময়ের জ্বর মিন হচ্ছে এই ভাইরাল জিনিসটা, দেখবেন যে আমাদের যেরকম জ্বর হয়তো 15 দিন 20 দিন সর্বোচ্চ 1 মাস থাকে, তো ভাইরালটাকে আমি সময়ের জ্বর হিসেবে ধরি। আপনার এই ভাইরাল জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না, এবং আপনি যদি খারাপভাবে ভাইরাল হতে চান, যেমন আজকে আমি একটা ঘটনা দেখলাম, এই যে ছোট সাকিব খান এরকম XYZ এই একটা ছেলেকে নিয়ে একটা মেয়ের একটা অপকর্ম আমি দেখেছি, তো এইটাও কিন্তু একরকম ভাইরাল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই মেয়েটা মানসিক ভারসাম্যহীন, আর না হলে নেশাগ্রস্ত মানুষ। তো এখন এই ভাইরালটাকে মানুষ কিন্তু পজিটিভলি দেখবে না। এখন ছোট একটা বাচ্চা আমেরিকা বাংলাদেশি, সে বিজ্ঞানের যে কোনো সূত্র পারে, সে ম্যাথের যে কোনো সমস্যার সমাধান করতে পারে, এই ভাইরালগুলা মানুষ মনে রাখবে। ভাইরাল মিনস হচ্ছে সময়ের, আপনার সময়ের সফলতা, সময়ের সুফল,
এই ফেমাসটা, এই নেম অ্যান্ড ফেমটা যদি আপনি ভালোভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন, আপনার জীবনটা হয়তো সুন্দর হবে। এটাকে আমাদের সময়ের একটা জ্বর বলা হয়, যে ভাইরাল জ্বর, আর কিছু না। আমি প্রায় সময় হিরো আলমের ব্যাপারে আমি কিছু কথা বলে থাকি, যে হিরো আলম ভাই এখন ধরেন ঢাকা সিটিতে উনি নিজস্ব একটা অফিস নিয়ে থাকে, একটা গাড়ি মেনটেন করে, 2 কোটি টাকা দামের একটা বাড়ি উনি করেছেন। তারপর ওনার অফিসে মিনিমাম 4-5 জন কর্মচারী আছেন। অথচ এই মানুষটা হয়তো সর্বোচ্চ মেট্রিক পাসও করে নাই, বা যেই মুহূর্তটা উনি জীবনে পড়াশোনার করার কথা, সেই সময়টা উনি জীবনযাত্রা, জীবন জীবিকার জন্য ঘুরে বেড়িয়েছেন। এই ঢাকা শহরে এসে লাথি উস্টা খেয়েছেন অনেকের, কিন্তু সেই মানুষটা দেখেন একাগ্রতার চিত্তে, আমি শুধু ওনার একটা কথা বলি, একাগ্র চিত্তে যদি আপনি কোনো কাজ করেন, আমার কাছে যে জিনিসটা মনে হয়, আপনার প্রতিভা নাথিং, এটা অনেক মানুষের থাকতে পারে, কিন্তু যদি আপনি পরিশ্রম করেন, পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। প্রতিভা আপনার সাথে বেইমানি করতে পারে, আপনি যদি পরিশ্রম না করেন। আপনি যেমন এটা, আমি প্রতিভা আর পরিশ্রমকে আমি স্বর্ণের, গোল্ডের সাথে আমি তুলনা করি। যেমন গোল্ড বক্স, এই গোল্ডের যে বিস্কিটটা আছে ইজ ভ্যালুয়েবল ফর বিজনেসম্যান, বাট ইটস নট ভ্যালুয়েবল ফর ওমেন। কিন্তু যখন এটা অলংকার হয়ে যায়, তখন এটা ব্যবসায়ীর কাছে ইম্পর্টেন্ট, মেয়েদের কাছে ইম্পর্টেন্ট। তো হিরো আলম হচ্ছে এই বাংলাদেশের একটা আইকনিক পার্সন। উনাকে দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারেন, যে আপনি যদি একাগ্রতার সহিত একটা কাজ করে থাকেন। MA পাস করার পর কিছু ছেলে ফার্স্টেশনে ভোগে, কি করব কি না, এই সেই। ভাই, এখান থেকে একটা শিক্ষা নেন। আপনি যদি হিরো আলমের মতো একটা কাজে আপনি লেগে থাকেন, টুডে অর টুমরো ইউ উইল বি সাকসেস, নো ডাউট অ্যাবাউট ইট। জুনিয়র সাকিবের যে ঘটনাটা মানুষ দেখেছে, এটা হচ্ছে 2টা কারণে মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়। এক হচ্ছে যদি ভালোবাসার মানুষ ভালোবাসা অন্য জায়গায় লিভিং করে, যদি উনি পরক্রিয়া আসক্ত থাকে, তাহলে একটা প্রতিহিংসা কাজ করে। আর যদি তার মধ্যে কোনো লোভ কাজ করে, সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক। আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেই সাকিব, জুনিয়র সাকিবের যেই ওয়াইফ আছেন, আমার কাছে মনে হয় উনি সুস্থ মানুষ না। আমার 80% ধারণা বা 90% ধারণা উনি ড্রাগ অ্যাডিক্টেড, উনি নেশায় আসক্ত, এবং ওনার মানসিক কোনো প্রবলেম আছে। নাহলে একটা সুস্থ মানুষ কখনো এরকম একটা মানুষকে কখনো এইরকম অপকর্ম করতে পারে না, নেভার। দেখেন, 2000 এর আগে যদি আমরা আমাদের এই বাংলা সিনেমার হিসেবটা দেখি, তো রাজ্জাক, আলমগীর, তারপরে সোহেল রানা, রুবেল ভাই, বিভিন্ন যারা ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের সিনেমার একটা গতি ছিল অনেক সুন্দর। এরপরে যখন সালমান শাহ আসলো, পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ালেন একদম। এটাকে বলা গোল্ডেন টাইম ফর ফিল্ম। তো সে সালমান শাহকে কোনো না কোনোভাবে হোক ওনার পিছনে শত্রু লেগে গেছে এবং ওনাকে মেরে ফেলেছে। তো এর পরে মান্না ভাই আসলেন, মান্না ভাইকেও অবহেলায়, অনাদরে মান্না ভাইকেও মেরে ফেলছে। তারপর বিশেষ করে 15-20 বছর আগে কলকাতার চাইতে আমাদের দেশের সিনেমা এবং আমাদের দেশের নাটক অনেক বেটার ছিলেন। তারপর কলকাতা আমাদের এই রুগ্ন শিল্পটাকে দখল করতে চাইলেন। ওনাদের মুভি আমাদের দেশে রিলিজ দিয়ে আমাদের সিনেমা হলগুলোকে ওনারা দখল করতে নিলেন। এর মাঝে সাকিব খান উঠে আসলেন এবং সাকিব খানের সিনেমা ভালো যাচ্ছে। কিন্তু যখনই আমি তুফান সিনেমার ট্রেইলার দেখলাম, আমার কাছে মনে হলো যে আমাদের পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা সাকিব খান ঘুরিয়ে দেবে। ঠিক আমার চিন্তা চেতনার ব্যতিক্রম হয় নাই। কিন্তু যখনই সাকিব খান এককভাবে রাজত্ব করবে, তখন যে আরও নায়কগুলা ছিলেন
এবং যে মানুষগুলো ধরেন এর আগে প্রিয়তমা করেছে, রাজকুমার করেছে, তারপরে অন্যান্য সিনেমা যারা করেছেন, ওই মানুষগুলোর সাথে এখন ওনার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন কী হবে, বন্ধু শত্রু হয়ে যাবে। তখন একটা জায়গা আলটিমেটলি ওনার ফাঁকা হয়ে যাবে। এই মানুষটা এখন কি করবে, যেহেতু তুফানে একটা সফলতা আসছে, উনি আরও বিগ বাজেটের, আরও বিগ পরিচালক প্রযোজকের ধরনাপন্ন হবেন। সেই ক্ষেত্রে আমাদের এই দেশের প্রযোজকদের, পরিচালকদের এবং অন্যান্য আর্টিস্টদের একটা ক্ষোভ কাজ করবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে উনার জীবনের একটা হুমকি দাঁড়াতে পারে। তো সেই জায়গা থেকে আমি শাকিব খানের উদ্দেশ্যে বলেছি, অন্তত গভর্নমেন্ট যদি আপনাকে নিরাপত্তা নাও দেয়, তাহলে আপনার একটা নিজস্ব বাহিনী তৈরি করে আপনার তো নিরাপত্তারভাবে আপনার চলাফেরা করবেন। এতে আপনার খাওয়া দাওয়া, থাকা, মুভমেন্ট, এটা আপনার ব্যক্তিগত একটা সিকিউরিটি নিয়ে আপনার চলাফেরা করা উচিত। এবং আমার কাছে মনে হলো যে মেবি তাকেও মেরে ফেলতে পারে, এইরকম আমার একটা ধারণা। কারণ আমাদের দেশে ইতিহাস একটা কথা বলে, বঙ্গবন্ধুর চাইতে প্রিয় মানুষ এই বাংলাদেশে আর কেউ ছিল না। সেই মানুষটাকেও পাশের মানুষ, ঘরের মানুষ মেরে ফেলেছে, কিছু করার নেই। এই ইতিহাসগুলা আপনি অস্বীকার করতে পারবেন না। ইন্ডিয়ার দিকে তাকান, আমির খান, সালমান খান, তারপরে শাহরুখ খান, এদেরকে গভর্নমেন্টলি নিরাপত্তা দেয়। তাহলে সাকিব খান কেন নিরাপত্তা পাবে না? এর আগে সালমান শাহ কেন নিরাপত্তা পায় নাই? তারপর মান্না কেন নিরাপত্তা পায় নাই? আমাদের এই জায়গাগুলো আমরা হচ্ছে কি মানুষকে বাঁচিয়ে রাখার সময় বা যখন বেঁচে থাকে তখন আমরা কদর করি না। একটা মানুষ মরে যাওয়ার পরে কমিটি গঠন হয়, হত্যার ব্যাপারে তদন্ত হয়, এটা হতে 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 ধরেন 10 বছর 5 বছর সময় চলে যায়। কিন্তু একটা মানুষ যখন আপনার রাষ্ট্রীয় সম্পদ, যখন একটা রাষ্ট্রীয় জনপ্রিয়তার কাতার এসে চলে যায়, কারণ আজকে দেখেন তামিল সিনেমা দিয়ে আজকে ইন্ডিয়ার সব জায়গায় লড়াই করে যাচ্ছে, ডাবিং হচ্ছে। তো আজকে এই সাকিব খানকে দিয়ে আমার এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। এই জন্য আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, অন্তত সাকিব খানকে বা সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। শুনেন, রানা সরকার আর পানা সরকার যে যাই হোক, একটা কথা আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। এই যে কলকাতার যে বড় বড় সুপারস্টার যারা আছেন, একটা মানুষ দিলে খুশি হয়ে মুখে হাসি রেখে আজ পর্যন্ত বলেছে সাকিব খানের তুফান সিনেমাটা খুব ভালো, ওটার মেকিংটা খুব ভালো হয়েছে। প্রশংসা করলে তো ওরা ছোট হবে না ভাই, ওরা বড় হবে। সাকিব খান যদি অভিনয় না জানতেন, তাহলে ধরেন পরিচালক, প্রযোজক বিনা কারণে টাকা ইনভেস্ট করতেন না, আর এতগুলো সিনেমা ওনার হিট হতো না। এখন যে এই কথাটা বলেছেন রানা সরকার, উনি যদি এখন জেমস ক্যামেরুনের ওই টাইটানিক হিসেব করেন, তাহলে সেই জায়গা তো আসবে না। আপনাকে দেখতে হবে রানা সরকার ভাই, আপনি আসলে কতটুকু বুঝেন। কারণ নিউটনের সূত্র তো আর আপনার মাথায় কাজ করবে না, ওটা নিউটনে ভালো বুঝে। সুতরাং যেই বোতলে যেই জিনিস রাখা হয় সেই বোতল থেকে আপনি তাই পাবেন। এখন মদের বোতলে তো ভাই আপনি আতরের ঘ্রাণ পাবেন না। এখন রানা সরকার, ওনার গিলুতে যদি মদ থাকে, উনি তো আতরের কথা বলবে না, লাইক দিস। শোনেন, মিডিয়ার একটা কথা আছে, বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, যদি ওই সূত্র আপনি ফলো করেন। এখন একটা মানুষ যখন আলোচনা থাকে, পত্রপত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম এবং আমাদের টেলিভিশনগুলো তাই করে, এখানে মিষ্টি জান্নাতের কথা না। তো ওই ফেমাস জিনিসটাকে তেলের মাথা সবাই তেল দেওয়াই শুরু করে। তো উনিও জাস্ট ওই প্রসঙ্গটা টেনে আনলে হয়তো মানুষ দেখবে, এই জন্য হয়তো ওইটা উনি আলোচনায় আসছেন, অন্য কিছু না। কারণ আলোচিত ব্যক্তিটাই তো আলোচনায় থাকে। আমার সর্বপ্রথম যে প্রশ্নটা আমাদের বুবলি আপা এবং
অপুদির কাছে, অপু বিশ্বাসের কাছে। শোনেন, আপনি যদি সাকিব খানের বিয়ের ব্যাপারটাকে আপনি যদি পজিটিভলি দেখেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে যারা মুসলমান, ইসলামের দৃষ্টিকোণ থেকে 4টা বিয়ে করতে পারা যায়, 4টা বিয়ে করা যায়। তো সেই জায়গা থেকে এখন উনি অপু বিশ্বাসকে বিয়ে করেছেন, ইটস পজিটিভ নাম্বার 1। বুবলি আপাকে বিয়ে করেছে, পজিটিভ নাম্বার 2। এবং উনার যদি অর্থনৈতিক সাপোর্টিং থাকে তাহলে উনি আরও 2টা বিয়ে করতে পারেন, এটা হচ্ছে ইসলামের শরিয়া মোতাবেক। কিন্তু ঘটনাটা ঘটেছে কোথায়? অপু বিশ্বাস চায় সাকিব খান শুধু আমার থাকবে, বুবলি চায় সাকিব খান শুধু আমার থাকবে। এই যে আমার যে ফিলটা, এটা নিয়েই আমাদের গ্রামগঞ্জের সেই ঐতিহ্যবাহী একটা কথা বলতে হয়, সতীনের সংসার। তো এখন ওনারা যদি সতীন মনে না করে, যদি দুজন বান্ধবী মনে করে, ভাই যখন রাজা থাকে, রাজার তো অনেকগুলো রানী ছিল, এটাও আপনারা অনেকেই দেখেছেন। তো আপনারা তো এই ওনাকে রাজা মনে করে আপনারা রানীর মতো থাকতে পারেন। আপনাদের যখন এই মানসিকতা যে পর্যন্ত তৈরি হবে না, আপনার পৃথিবীর কোথাও ভালো থাকবেন না। এবার সাকিব ভাই সম্পর্কে বলি। সাকিব ভাই যে পর্যন্ত উনি ওনার ব্যক্তি জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, উনি কখনোই অপু বিশ্বাসকেও দাম দিবে না, তারপর বুবলি আপাকেও দাম দিবে না। কারণ কোনো পুরুষ আজ পর্যন্ত ব্যক্তিত্বে আঘাত লাগে এইরকম কথা যেসব স্ত্রী বলেছেন, যেসব মহিলারা বলেছেন, তাদেরকে মনের অজান্তে ঘৃণা করেছেন। তো আমার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন থাকবে, যারাই একাধিক বিয়ে করেন না কেন, ওই মানুষটাকে সবসময় পাশে রাখবেন, দেখবেন যে আপনারা ভালো থাকবেন। এখানে যুদ্ধ করে ওই একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার চাইতে ভালোবেসে কাছে টানেন, সবাই ভালো থাকবেন। ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসা নিলাম দরের পোশাক পরেছে, বুঝলে ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই, ভালোবাসার কাছে আমি মা পোসাই দোয়া চাই, ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই, পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তাও নাই, ভালোবাসার কাছে আমি মা পোসাই দোয়া চাই, ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার গুস্তি কিলাই ভালোবেসে ভালো নাই। বাংলাদেশ নিউজ টুডেকে অনেক অনেক ধন্যবাদ, আমার মতো একজন সাধারণ মানুষকে অসাধারণভাবে উপস্থাপনা করার জন্য এবং আমাকে তুলে ধরার জন্য। বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানেই আছেন না কেন, বাংলা ভাষাকে পছন্দ করুন, বাংলা ভাষাভাষীর যে কোনো পোর্টালের সাথে থাকুন এবং বাংলাদেশ নিউজ টুডের সাথে থেকে। বাংলাদেশ নিউজ টুডের আমি অনেকগুলো ফিচার দেখেছি এবং কিছু সাক্ষাৎকারও আমি দেখেছি, আমার কাছে এক্সক্লুসিভ মনে হয়েছে। আর এটার পিছনে যে মানুষগুলো আছেন, ওনারা অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং নিউজের সাথে সম্পৃক্ত আছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের একটা সুপার নিউজ পোর্টাল হবে, যেটা অনবদ্য, যার সাথে হয়তো তুলনা করার মতো তেমন কোনো পোর্টাল থাকবে না। আমি বাংলাদেশ নিউজ টুডের উত্তরোত্তর সুপার ডুপার আমি সাফল্য কামনা করছি। আমাদের দেশীয় কৃষ্টি কালচারগুলোকে উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।